It's in, bottom left-hand corner, cool as you like. বিশ্বযুদ্ধের ফাইনাল দীর্ঘ ৩৯ দিন লড়াই শেষে এবার বিশ্ব চ্যাম্পিয়ন বেছে নেওয়ার পালা। বেছে আমরা নেব না, আমরা আলোচনা করব, কারণ বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন বনাম আর্জেন্টিনার লড়াই, আর সেই লড়াই নিয়ে আড্ডা আলোচনা। আমার সঙ্গে প্রান্তিক থাকবে। আমি আর প্রান্তিক দুটো টিমের ছক নিয়ে চলে এসেছি। কে কীরকম খেলছে, মেসি ইয়ামাল লড়াই আমরা সবাই জানি, সেটাই হবে। বাট বাকিরা কারা কি করছে, কীরকম মুভমেন্টে খেলছে চলতি বিশ্বকাপে, দুই দেশের ট্যাকটিক্স ঠিক কী, সেটা নিয়ে কথা বলে এবং মাথায় রাখবো আমরা অবশ্যই যে ফাইনালে কি প্ল্যান হতে পারে, অর্থাৎ ম্যাচের আগেই ম্যাচ বিশ্লেষণ। সহজ কথায় আমরা শুরু করি। এটা আমাদের অস্ত্র, কারণ দুই শিবিরে দুই কোচ বসবেন, দুই কোচেরও মিল আছে, আসবো মিল গল্প এগুলো সব বলবো। লড়াইটা মেসি বনাম ইয়ামাল, বিশ্বজুড়ে এই একটাই স্লোগান। তবে ইতিহাস বলে এই হাই ভোল্টেজ ম্যাচগুলোতে অনেক সময় নতুন নায়কের জন্ম হয়। কে হতে পারে সেই নায়ক? মেসিকে আটকানোর কি প্ল্যান থাকবে স্পেন শিবিরে? পরিসংখ্যান থেকে ম্যাচ বিশ্লেষণ, সব কিছুই নিউজ 18 বাংলার ডিজিটাল। আচ্ছা, আমরা যদি আলোচনা শুরু করি প্রান্তিক, একদিকে স্পেন আর্জেন্টিনা। স্পেন সেই টিম যে গোটা টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা গোল খেয়েছে এগেন্স্ট বেলজিয়াম। আর্জেন্টিনা নকআউটের প্রত্যেকটা ম্যাচে গোল খেয়েছে এবং শেষ দিকে ফিরে এসছে পিছিয়ে পড়ে কামব্যাক। তো লড়াইয়ে মস্তিষ্ক বলছে ডেফিনেটলি স্পেন, হৃদয় বলছে মেসি, তার কারণ এটাই তার শেষ বিশ্বকাপ। আমি যদি স্পেন থেকে শুরু করি, কি প্ল্যান, টিকি টাকা খেলছে এবং মূলত একটা দর্শনের লড়াই। একটা হচ্ছে স্পেনের ফুটবল দর্শন হচ্ছে টিকি টাকা, বল হোল্ড করব, বল পজিশন রাখবো, বল ছাড়বো না, সেই জায়গা থেকে খেলতে 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 গোল করবো। আর আর্জেন্টিনার ক্ষেত্রে সহজ কথা, মেসি নির্ভরতা অবশ্যই আছে। মেসি পুরোটার চালিকা শক্তি, মেসি ইঞ্জিনের মতো কাজ করে, গোল করে নালে করায়। কি মনে হচ্ছে স্পেন দিয়ে যদি শুরু করি, স্পেন কিভাবে নামছে মেসিকে আটকানোর জন্য, কি প্ল্যান? দেখো, স্পেনের প্ল্যান একটাই আমি দেখতে পাচ্ছি, পাসিং ফুটবল। তুমি যেটা বলছিলে হোল্ড, মানে আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বারবার দেখা যায় যে পিছিয়ে পড়ে কামব্যাক করছে, অপোনেন্টের ওপর প্রেশার দিচ্ছে। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি অ্যাটাকিং ফুটবল যদি কেউ খেলে থাকে সেটা ফ্রান্সকে কিন্তু স্পেন আটকেছে। তার কারণ একটাই, ফ্রান্সের ডিফেন্স টেস্টেড ছিল না, ফ্রান্সের ডিফেন্সে অপোনেন্ট সেভাবে চাপ দিতে পারেনি। কিন্তু এবার গল্পটা কিন্তু অনেকভাবে ঘুরতে শুরু করলো যখন সামনে স্পেন আসলো। কারণ স্পেন এমন একটা দল, তাকে যদি 24 ঘন্টা দেওয়া হয়, সে 24 ঘন্টা বল নিজেদের পায়ে নিয়ে গোটা মাঠ জুড়ে ঘুরবে। এখান থেকে এখানে যাবে, ডান দিক থেকে বাঁ দিক যাবে, ওপরে উঠবে, নিচে নামবে, যা খুশি স্পেন করবে 24 ঘন্টা জুড়ে। সেটা করতে পারে, বল ছাড়বে না। আধুনিক টিকি টাকা 0.2, একদমই তাই। এটাই ওদের ফুটবল। এখন সেটাই যদি বলি, এই ফুটবলটা আবার মেসি খুব ভালো জানে, কিন্তু মেসির দলের বাকিরা তারা কতটা এই ফুটবলটাকে নিতে পারবেন, এখানেই সব থেকে বড় কথা। এই আমি যদি একটা লাইন টানি, এই যে 1 2 3 4 5 6, এই 6টা প্লেয়ার সারাক্ষণ কিন্তু এই জোনটার মধ্যে ঘুরে বেড়াবে সারাক্ষণ। এবং তার সঙ্গে ব্যাকআপে যখন কুকুরেয়া আসবে, এদিক থেকে পেরো আসবে। আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা বারবার প্লাস পয়েন্ট আমরা দেখেছি, তাগলিফিকোর ওভারল্যাপিং, মলিনার ওভারল্যাপিং। কিন্তু এবার মলিনা তাগলিফিকো অত সহজে আসতে পারবে না, কারণ একদিকে আসবে ইয়ামাল, আরেকদিকে আসবে বায়নার পেছন থেকে আসবে কুকুরেয়া, এদিকে ইয়ামালের পেছন থেকে আসবে পেরো। তো এই জায়গায় সব থেকে বড় চাপ। দ্বিতীয় চাপ, রড্রি রুইজে এখান থেকে যখন মেসিরা অ্যাটাকে আসবে, তখন কিন্তু এই স্ক্রিনটা ওদেরকে আটকানোর জায়গা তৈরি করবে। পেছন থেকে এরা আবার তখন নিচের দিকে নামবে। তো এই কমপ্লিট ফুটবলটাই স্পেনের সব থেকে বড় অস্ত্র। এবং গোটা মাঠ জুড়ে কখনো এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে, এখানে যাবে, বল পজিশন সবচেয়ে বেশি হোল্ড নিজেদের কাছে হোল্ড এবং সেমিফাইনাল ম্যাচে বিরক্ত করবে। এবং সেমিফাইনাল ম্যাচে যেটা ট্যাকটিক্স ছিল, ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপটাকে কেটে দাও, অর্থাৎ মাঝমাঠ থেকে অলিচ বল বাড়াতে যাতে না পারে, এমবাপে জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সে কিচ্ছু করতে পারবে না, সেটা সাকসেস পেয়েছে। এইবার ক্ষেত্রে মানে আমার যেটা মনে হচ্ছে যে মেসি এমন একটা ফুটবলার, লাস্ট ম্যাচে গোল করতে পারছিল না, যেই প্রথমে ট্যাকেল করছিল ইংল্যান্ডের ডিফেন্ডাররা, যখন ওকে ফার্স্ট ট্যাকেলে আটকাতে না পারলে সেকেন্ড ট্যাকেল বা থার্ড ট্যাকেল, অর্থাৎ তিনজন মিলে মেসিকে অলওয়েজ যে কোনো তিনজন এসে অলওয়েজ আটকানোর চেষ্টা করবে। আমি যদি
একটু পরিষ্কার করি, স্ক্রিনটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে বলি, এই মেসি তার মুভমেন্ট হয় এই থাকবে, নাহলে মাঝ দিকে থাকবে মাঝ মাঠে, নাহলে কখনো এইদিকে আসবে। বাট মেসিকে আটকানোর জন্য এই পুরো স্পেনের এই যারা অ্যাটাকিং থার্ডে থাকবে তারাই কিন্তু মোটামুটি অম্ল সহ সবাই আটকানোর চেষ্টা করবে। মেসিকে ওরা জানে মেসিকে আটকাতে হবে। আর মেসি যেটা করতে পারে সেটা আগের ম্যাচে মেসি দেখিয়ে দিয়েছে, মেসি চক্রব্যূহ ভাঙতে পারে। আগের ম্যাচে থার্ডে গিয়ে বা অ্যাটাকিং জোনে গিয়ে যখন আটকে যাচ্ছিল, ঠিক মেসি যে কাজটা করেছিল মাঝ মাঠে চলে এসেছিল। মেসি এই মাঝ মাঠটা অপারেট করতে শুরু করে, এইখানে মেসি দাঁড়িয়ে যায় এবং মেসি তখন আলভারেজকে বা মার্টিনেজ যখন চেঞ্জে এসছে বা এনজো এরা যখন অ্যাটাকে ঢুকে যাচ্ছিল তার উদ্দেশ্যে বল দিচ্ছিল। এবং তাদের সেকেন্ড গোল, যেটা মার্টিনেজ গোল করেছে মেসির ডান পায়ের শটে গোল, মানে বোঝাই যাচ্ছে যে ডান পায়ে মেসি ক্রস করলে সেটাও ঠিকানা লেখা পায় এবং মাথায় পড়লেও গোল হবে। তো এই মেসি নির্ভরতা, বাট এটাও কিন্তু ঠিক প্রান্তিক, এই বিশ্বকাপ মেসি শুধু নির্ভরতা নয়, প্রত্যেকটা ম্যাচ যা আমরা দেখলাম তাতে 80 মিনিটের পর থেকে আর্জেন্টিনা জ্বলে উঠছে। মানে অনেকে তো বলছে শেষ 15 মিনিটের টিম, 15 মিনিটে মেসি যে কাজটা করছে, মেসি অফুরন্ত দৌড়চ্ছে, ফিটনেস নিয়ে কোনো কথা হবে না। নিজেকে ফিট রাখার জন্য মেসি বিগত ডিসেম্বর থেকে নিজেকে আর্জেন্টিনায় রেখে তৈরি করেছে। ও জানে যে ও না থাকলে, ও চেঞ্জ হয়ে গেলে টিম চাপে পড়ে যাবে, তাই নিজেকে তৈরি করেছে, বাকি টিমের সেট আপটাও তৈরি করেছে। এবং যেটা আমার প্লাস পয়েন্ট মনে হচ্ছে প্রান্তিক, সেটা হচ্ছে আর্জেন্টিনা টিমের যেটা কারণ নেই, গোটা দল এই একটা প্লেয়ারের জন্য জীবন উৎসর্গ করতে পারে। মেসির জন্য তারা সব কিছু করতে পারে। যদি মাঠে ঝামেলা হয়, মেসিকে আটকানোর জন্য তারা গিয়ে ঝামেলা করতে পারে। মেসি যাতে গোল করতে পারলে মেসির জন্য সব পাস মেসি দিতে পারে। মানে সব মিলে মেসি নির্ভরতা, প্লাস মেসিও জানে বাকিদের দিয়ে খেলাতে হবে। আলভারেজকে কখনো খেলাচ্ছে, ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে কর্নার থেকে গোল করিয়েছে, সিমিওনে ভালো খেলছে, এনজো ফার্নান্ডেজ ভালো খেলছে, চেঞ্জে মার্টিনেজের তো পুনর্জন্ম হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা তো মাঝমাঠ দখল, মাঝমাঠ কে নেবে। এইখানটা তোমার সাথে একটু কথা বলি, আবার একটু মাঠটাকে পরিষ্কার করি। এই ফাইনালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আর্জেন্টিনার যদি কাউকে নিতে হয় সেটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টার। তার কারণ ওকে, মেসি যদি সামনের দিকে চলে আসে, ওকে না এই জায়গাটা এসে বারবার এই লাইন আপটাকে ডিস্টার্ব করে যেতে হবে। ও যদি ও এবং এনজো ফার্নান্ডেজ এসে যদি এই লাইন আপটাকে বারবার ডিস্টার্ব করতে পারে, তাহলে কিন্তু মেসি অনেকটা খেলার জায়গা পাবে, অনেকটা জায়গা ওর জন্য বেরিয়ে আসবে। কারণ মেসির চাপ যদি এই দিক থেকে আসে, চাপ থাকবে কুকুরেয়া, যথেষ্ট ভালো প্লেয়ার, স্পিড আছে, রুইস, রড্রি এরা বারবার স্ক্রিনিং এর কাজ করবে। তারপর আসছে এদের ডিফেন্স। ঠিক আছে, একটা জায়গা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা, উনাই সিমন, একদমই তাই। টাই ব্রেকারের আগে নয়, আমি শুধু টাই ব্রেকারের কথা বলছি না, তার আগে ম্যাচে ও কিন্তু উনাই সিমন খুব বেশি টেস্টেড নয়। আবার একটা জিনিসও আছে, জার্মানির আমরা ম্যানুয়েল নয়ারকে যেরকম দেখেছিলাম, ও কিন্তু শুধু গোলকিপার নয়, সুইপার কিপার বলা হয়। ও কিন্তু বিভিন্ন সময় এসে প্রয়োজন অনুযায়ী যখন 1-to-1 সিচুয়েশনে ও একদম এই জোনটার মধ্যে চলে আসে। হ্যাঁ, বাট এই প্লেয়ারটা অলরেডি 649 মিনিট গোল না খেয়েছিল, একটাই গোল খেয়েছে। ডেফিনেটলি গোলকিপার। আবার এদিকে আর্জেন্টিনার এমি মার্টিনেজ বিশ্বকাপ জিতেছে, কোনোভাবে যদি ম্যাচ টাই ব্রেকারে যায়, টাই ব্রেকারে আমরা আসছি আরেকটু আলোচনা। একদম আমরা যার নামটা বাদ দিলাম, ভবিষ্যতের তারকা ইয়ামাল, ওই ছবিটা মেসির কোলে বাঁধতে হবে ইয়ামাল। আসলে আমার মনে হয় ফুটবল দেবতা ওই 2007 সালেই ভবিষ্যৎটা লিখে দিয়েছে যে একজনের শুরু হবে আরেকজনের শেষ হবে। এই ইয়ামাল চলতি বিশ্বকাপে চোট নিয়ে এসছে, ফাইনালের আগে ওর একটা থাই মাসেলের চোট ছিল, প্র্যাকটিস সেভাবে করতে পারেনি। বাট ইয়ামাল ডেফিনেটলি স্টার, বাপায় তার কাট করে ভেতরে ঢুকে আসার প্রবণতা, এবং আমার এটা মনে হয় ইয়ামাল এই অঞ্চলটায় যখন আসবে, ও কিন্তু এই অঞ্চল বক্সের কাছাকাছি গিয়ে কাট করে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বল পরিষ্কারভাবে বক্সে ফেলতে চেষ্টা করে। ট্যাকটিক্যালি তুমি যদি দেখো না, কিন্তু পাস খেলে ঠিক মেসি যেমন ভাবে আসে, ইয়ামালও ঠিক সেইভাবে গেল, মানে পরস্পর একেবারে সেই 19 নম্বর অদ্ভুত মিল। এই মিলটা দর্শকদের বলি, প্রান্তিক যেটা বলছিল, অদ্ভুত মিল। এই প্লেয়ারটার মেসির জন্ম, মানে ফুটবলের জন্ম এই দেশটায়, স্পেনে। 17টা বছর বার্সেলোনায় খেলেছে। যে একাডেমি থেকে মেসির উত্থান, সেই একাডেমিতেই ইয়ামালের শুরু হওয়া, একই একাডেমি। এবং এই টিমটার প্রায় লা মাসিয়া একাডেমির 7-8 জন প্লেয়ার রয়েছে, আর অন্যদিকে একজন মেসি রয়েছে। মিল কোথায়? মেসির প্রথম বিশ্বকাপ জার্সি নাম্বার 19 ছিল, ইয়ামালেরও জার্সি নাম্বার 19। এবার বার্সা যখন খেলে মেসি 10 পড়েছিল, এখন ইয়ামাল সেও 10 পড়ছে। মিল প্রচুর,
মিল তো থাকবে, বাট ইয়ামালের ক্ষেত্রে আমার একটা জায়গায় কেন মনে হচ্ছে চলতি বিশ্বকাপে একটাই গোল, অ্যাসিস্ট 0 গোল, কিন্তু মানে সেই যে ফিটনেস সেটা কি প্রান্তিক দেখা যাচ্ছে, মানে যে Fitness-এ- এক্সপেকটেশন আমরা রয়েছে বা ইউরো কাপে যা ইয়ামালকে দেখেছিলাম সেই ইয়ামাল কি চলতি বিশ্বকাপে আছে মনে হচ্ছে? একটু ভাটা পড়েছে, আবার একটু মাঠ পরিষ্কার করা যাক, একটু ভাটা পড়েছে, সেই জায়গায় চাপটা অনেক বেশি নিতে হচ্ছে ওলমোকে এবং উল্টো দিক থেকে বায়েনাকে। এই ইয়ামালের চাপটা কোথাও নিতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার দলের মেন তারকা ইয়ামাল, খুব ভালো কথা। ভালো যদি পারফর্ম করতে না পারে, টিম গেম হিসেবে আমার কাজ সবাই আমাকে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা কিন্তু ইয়ামাল ক্রমাগত পাচ্ছে। মানে ভালো ফর্মে নেই বলে ওকে সবাই দূরে সরিয়ে দিল সেটা নেই। এবং এই ম্যাচটায় সবাই জানে, তুমি যে এই কথাটা বলছিলে যে মেসি শেষ, ইয়ামালের শুরু, এই একটা অ্যাম্বিয়েন্স আছে। সেই অ্যাম্বিয়েন্সে সেটা কি শুধু আমরা জানি, ওরাও তো সবাই জানে। ভবিষ্যতের তারকা হয়তো ইয়ামাল, এবং ভবিষ্যতের তারকার জন্য হয়তো মেসির জন্য যেমন মেসিকে একটা দুর্দান্ত বিদায়ের জন্য যেমন আর্জেন্টিনা ঝাঁপাবে, ঠিক ভবিষ্যতে তারকার জন্য গোটা স্পেন ঝাঁপাবে। একবারই ফাইনালে উঠেছে, একবারই ফাইনালে উঠেছে, একবারই ইনিয়েস্তার গোলে জিতেছে, ইনিয়েস্তার গোলে। মানে 100% উইন রেকর্ড। 100% আর মেসিরা জিতলে ইতালি এবং জার্মানিকে ছুঁয়ে 4 বার হবে। দুই কোচের লড়াইয়ে যদি আসি, একদিকে হচ্ছে ফুয়েন্তে, তার কোচিং এ বা তার পরামর্শে এই লিওনেল, আরেকটা লিওনেল, এটা কিন্তু সবাই জেনে রাখবেন, শুধু লিওনেল মেসির কথা নয়, লিওনেল স্কালোনিও অলরেডি একটা বিশ্বকাপ জিতেছে, তার কোচিং শুরুটাও এই স্পেন। এবং একটা মজার তথ্য প্রান্তিক, ইংল্যান্ডের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা, মানে ইংল্যান্ড আর্জেন্টিনা তো অলওয়েজ একটা যুদ্ধের, সেটা মাঠের বাইরের যুদ্ধ, চিরশত্রু। স্পেনের ক্ষেত্রে কিন্তু তা নয়, কারণ উপনিবেশ, এবং এই দুটো দেশই স্প্যানিশ ভাষায় কথা বলে, এবং আর্জেন্টিনাও জানে এই দলটাকে সমীহ করতে হবে, কারণ এই খেলার ট্যাকটিক্স মেসিরা যা মোটামুটি খেলে, মেসি যা খেলে সেটা এরা সবটা জানে। তাই কোচের লড়াইয়ে কি মনে হচ্ছে, এটা কি একটু দেখে নিয়ে আক্রমণে যাব? কারণ স্নায়ুর লড়াই, আমরা যে যাই বলি না কেন, ফাইনালের লড়াই অলওয়েজ টাফ, প্রেশার তো থাকবে। মেসিও জানে আরো একবার জিততে পারলে বিদায়ের মঞ্চ, দুর্দান্ত একটা মানে মঞ্চ, ক্যারিয়ারের সবচেয়ে সেরা বা শতাব্দীর সেরা হতে পারে এই জেনারেশনের শেষ সুপারস্টার। আর অন্যদিকে স্পেন, তারা চাইবে আরো একটা বিশ্বকাপ জিতে নিজেদের আধিপত্য বজায় করতে। স্প্যানিশ আমাদের এই লড়াই, কোচের ট্যাকটিক্স কি হবে? কোচের ট্যাকটিক্স সেই আবার শুরুতেই ফিরে আসা যাক। কোচের ট্যাকটিক্সের জায়গায় দেখতে গেলে সেটা হচ্ছে স্পেনের একটাই ট্যাকটিক্স। তুমি যেটা বলছিলে যে স্পেনের খেলা মেসি খুব ভালো করে জানে, আবার মেসির স্টাইল অফ প্লে যেটা কিনা স্পেন থেকেই তৈরি হয়েছে বা লা মাসিয়া থেকে তৈরি হয়েছে, সেটাই গোটা টিমটা জানে। তাই সব থেকে বড় কথা আমার যেটা মনে হয়, স্পেনের কোচের একটাই ট্যাকটিক্স, একটাই ধরন, সেটা হচ্ছে ওদের খেলার ধরন। সেটা কি? বল হোল্ড করো, গোল পাচ্ছি না, খুব ভালো কথা, বল ছাড়বো না, অপোনেন্টকে জায়গা কোনোভাবে দেবো না, অপোনেন্টের পায়ে বল দেবো না। এবং এই ট্যাকটিক্সটা যদি কন্টিনিউ চলতে থাকে, মেসি হয়তো জানে যে ওরা এটাই করে, তাই মেসি হয়তো ধৈর্য ধরার চেষ্টা করবে, কিন্তু বাকিরা ফ্রাস্ট্রেটেড হতেও শুরু করতে পারে। বিশেষত বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চের চাপ নেওয়া একটা বড় কথা, সেই চাপে একদমই আমার যেটা মনে হয় স্পেন কোচের একটাই ট্যাকটিক্স, নিজেদের পায়ে বল রাখো, অপোনেন্টকে ফ্রাস্ট্রেটেড করো, সুযোগ পেলে বলটা জালে জড়িয়ে চলে এসো। আর সেখান থেকে আর্জেন্টিনা চেষ্টা করবে, যদি বল একবার কেড়ে নিতে পারা যায়, তাহলে দ্রুততার সঙ্গে যদি অন্য বক্সে ঢুকে যাওয়া যায়, সেক্ষেত্রে গোল হতে পারে। এবং যদি উইং থেকে ক্রস ফেলা যায়, কারণ স্পেন যে গোলটা একমাত্র খেয়েছে সেটা উইং থেকে ক্রস এসেই সেটা হেডে খেয়েছিল তো বেলজিয়ামের এগেনস্টে। এইটা একটা ট্যাকটিক্স। শেষের আলোচনার একদম শেষ পার্টে হচ্ছে, যদি বলি দানি অলমো, এই প্লেয়ারটা নাম্বার 10, এ কি নায়ক হতে পারে ছোট করে জানতে চাইবো, এবং তারপরে গোলকিপার পজিশনে কথা বলে একদম শেষ পাতের স্কোর লাইনেও যাবো, প্রেডিকশন স্কোরও করবো। দেখো, স্পেন টিমটা নাম যখন স্পেন, দানি ওলমো খুব ভালো প্লেয়ার, দুর্দান্ত, খুব ভালো ফর্মে আছে আমি বলছি না। দানি ওলমো, তুমি যেটা বলছিলে তারকা হতে পারে কিনা, স্পেনটা না হয় টিম হিসেবে তারকা হবে, আর নইলে টিম হিসেবে ফেল করবে। ওদের স্টাইল অফ ফুটবলই সেটা। তাই এখানে কোনো ইন্ডিভিজুয়ালকে আমি বলতে পারবো না তারকা হতে পারে। এই প্লেয়ারটার নাম আমার বলা উচিত, ওয়ারজাবাল, যে পেনাল্টিটা ঠান্ডা মাথায় মারতে পারে, গোলটা চেনে। আর সুপার সাব হিসেবে মেরিনো রয়েছে। দুটো টিমেরই সুপার সাব যথেষ্ট ভালো, মানে বেঞ্চও শক্তিশালী, তারা পরীক্ষিত অলরেডি। ওদিকে লিসান্দ্রো মার্টিনেজ, ওদিকে মার্টিনেজরা রয়েছে, এদিকে মেরিনোরা রয়েছে। তো বেঞ্চ রেডি, ফার্স্ট 11 রেডি, কোচের ট্যাকটিক্স রেডি। ছুটি খেলা টাই ব্রেকারে চলে যায় সিমন না মার্টিনেজ, মানে কি মনে হচ্ছে? মার্টিনেজ অলরেডি টাই ব্রেকার জিতিয়ে বিশ্বকাপ দেশকে এনে দিয়েছে, সে কিন্তু জানে কে কোন দিকে বল মারতে পারে। এবং আর্জেন্টিনার আমার ধারণা
তাদের যা গোলকিপার এসছেন তাতে লাস্ট 50 বছরের সেরা গোলকিপার এই মার্টিনেজ। আর কলকাতা মার্টিনেজ ঘুরে গেছে কলকাতার প্রাণ, মানে কলকাতার মানুষজন লাল হলুদ না নীল সাদা বললে সবাই বলবে মেসি, কারণ পাল্লা ভারী তার দিকে। গোলকিপার পজিশন যদি টাই ব্রেকারের দিকে যায়, আমার মতে অ্যাডভান্টেজ এমি মার্টিনেজ, একটাই কারণ, অভিজ্ঞতা। বিশ্বকাপের মঞ্চ, বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, এসবের চাপ নেওয়ার অভিজ্ঞতা বা জ্ঞানটা ওর আছে। উনাই সিমনকে উড়িয়ে দেওয়া কোনোভাবেই যায় না। টাই ব্রেকার এমনিতেই এমন একটা জিনিস যেটার কি হবে কেউ জানে না, কমপ্লিটলি লাক। মানে আমি একটা শটের দিকে ডাইভ নিতে পারি, কিন্তু উল্টো দিকে আমি যে স্ট্রাইকার বা যে শট করবে সে ওই দিকেই ডাইভ নেবে কিনা আমি জানি না। ফলস করার অপশন সমস্ত কিছু আছে, তাই টাই ব্রেকারটা কোথাও গোলকিপার বাঁচাতে পারলে আমার কাছে মনে হচ্ছে অ্যাডভান্টেজ আর্জেন্টিনা, কারণ পিকফোর্ডের জলের বোতল ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ওটা হতে পারে আর্জেন্টিনা সবাই জানে কে কি মারবে, উল্টোটাও ট্রাই করতে পারে বা একই করতে পারে, মানে এটাও একটা ধরা পড়ার জায়গা। কারণ আর্জেন্টিনা কে শট মারতে পারবে কোন দিকে, সেটা জলের বোতল। মজা হচ্ছে ফাইনালে ডোনাল্ড ট্রাম্প থাকবেন, তিনি আবার বলছেন নাকি মেসির খেলা ধরে ফেলেছেন। বুঝুন, মেসির খেলা ট্রাম্প ধরে ফেলেছেন, ফুয়েন্তে কিভাবে ধরবেন জানি না, রেজাল্ট কি মনে হচ্ছে। বাট আমার একটা জিনিস মনে হয়, মাঝমাঠ যার বিশ্বকাপ তার। এটাও তাই, এবং স্পেন যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হয় তাকে মাঝমাঠেই চ্যাম্পিয়ন হতে হবে। শেষবারেরটাও মনে করো গোলটা ইনিয়েস্তার পাতে গিয়ে এসেছিল, তাই মাঝমাঠ যার বিশ্বকাপ তার, এই নীতিতে আমিও বিশ্বাসী। হ্যাঁ, এবার প্র্যাকটিক্যালি কি হবে জানি না। মাথা বলছে স্পেন, কিন্তু মন বলছে। তাহলে আমরা একটা স্কোর লাইন দুজনের তরফ থেকে লিখে রাখি, কারণ খেলার শেষে কার মিলল স্কোর বোর্ড আপনারাই বলবেন, প্রান্তিক ঠিক না ইরন ঠিক, একটা স্কোর বোর্ড হয়ে যায়। স্পেনের পক্ষে 1-0, স্পেনের পক্ষে। আমার কেন জানি না মনে হচ্ছে এই ম্যাচটা টাই ব্রেকার যাওয়ার চান্স সবচেয়ে বেশি, আর যদি না যায় অন্তত এক্সট্রা টাইম, সেক্ষেত্রে আর্জেন্টিনা 2-1। দেখা যাক কি হয়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন আর প্রান্তিক ছিলাম। বিশ্বকাপ ফাইনালের আগে এই পরিষ্কার ব্ল্যাকবোর্ড, সেখানে বসে দুই টিমের ট্যাকটিক্স বোঝার চেষ্টা করলাম, একটু আলোচনা করার চেষ্টা করলাম। স্কোর বোর্ডও দিয়ে রাখলাম, লেখাটা সেফ রাখুন, যদি মিলে যায় নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিউজ 18 বাংলা ডিজিটালে। বিশ্বকাপের যাবতীয় আলোচনা যেভাবে হয়েছে বিশ্বকাপ শেষেও আমরা এভাবেই আসবো। জিতলো কে, শেষ হাসি হাসবে কে, সব বলবো। একটা পরিসংখ্যান দিয়ে যাই, হাড্ডাহাড্ডি লড়াই। কেন জানেন? এখন পর্যন্ত 14 বার মুখোমুখি হয়েছে দুই দেশ, 6-6, স্পেন 6, আর্জেন্টিনা 6, দুবার ড্র। আর বিশ্বকাপে দেখা হয়েছিল একবারই 1966, 60 বছর আগে জিতেছিল আর্জেন্টিনা 2-1 গোলে। 60 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বদলা, দেখা যায়। স্প্যানিশ আর্মাডা নাকি নীল সাদা, তাই তো? দেখা যাক। শেষ করছি এই ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।